আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো এইখানে যে জমিটা দেখতে পাইতেছেন, এই জমিটা ওই যে ভুট্টা ক্ষেত পর্যন্ত, হ্যাঁ। তো এই পর্যন্ত, আর এই যে ডান পাশে কিছু জমি আছে, তো এই জমিটা হচ্ছে এল প্যাটার্ন সিস্টেম, ওই যে গাছ পর্যন্ত, হ্যাঁ। ইউক্যালিপ্টাস গাছের আরেকটু ওই পাশে পশ্চিম পাশ পর্যন্ত। তো এইখানে মোট জমি আছে হয়েছে 38%, বুঝছেন। আর এই যে এইখানে যে জমিটা দেখতে পাইতেছেন, এই যে গাছ, গাছ থেকে শুরু করে এই যে ইটগুলো আছে, ইটগুলোর আরও ওই পাশে সামনে এইখান পর্যন্ত জমি আছে মোট হচ্ছে 34%। আর এই জমিটা কিন্তু রাস্তার পাশের জমি, হ্যাঁ। তো এই দুইটা জমি কিন্তু আমার দাদাই কিনছিল আজ থেকে প্রায় 85 বছর আগে। মোট জমি হইতেছে 72% জমি। তো এই মোট 72% জমি আমার দাদা কিনছিল 39 টাকা দিয়ে মাত্র। তো এই জমি দুইটার যদি বর্তমান বাজার মূল্য ধরি, তাহলে প্রায় 70 থেকে 80 লাখ টাকা বর্তমান বাজার মূল্য আছে। তো আসল কথা হইতেছে, এইখানে যে 38% জমি আছে, এই জমিটা কেনার পরেই কিন্তু আমার দাদা একটু সহজ সরল টাইপের মানুষ ছিল। তো জমি কেনার পরে কোথায় কি করতে হবে এইগুলোর ব্যাপারে তাদের কোনো খোঁজ খবর ছিল না। ওই যে দলিল কিনা রাখছে, কিনা আনার পরে তারপরে ওই যে দলিলটা হচ্ছে আপনার বিছানার তলে অথবা ট্রাঙ্কের ভিতরে ঢুকে রাখছে, এছাড়া আর কোনো খোঁজখবর নাই, আর জমি চাষাবাদ করে গেছে। তো জমি কিন্তু তখন থেকে এখন পর্যন্ত আমার ভোগ দখলেই আছে। তো সমস্যা হচ্ছে, যখন 62 সালের রেকর্ডটা আসছে, তখন ঠিক কী কারণে রেকর্ডটা ফেল করছে, আমার দাদা আর কি ফেল করে ফেলেছে, সেই ব্যাপারে আসলে যেহেতু আমার এখন দাদা বেঁচে নেই এবং বাবাও বেঁচে নেই এবং চাচা যিনি আছেন উনিও বলতে পারে না ঠিক কী কারণে রেকর্ডটা ফেল করছে। তো যখন হচ্ছে আরএস রেকর্ডটা আসে, তখন হয়েছে আসল সমস্যা। তখন ওনারা রেকর্ড মানে পর্চা কাটতে গিয়ে দেখে যে রেকর্ড হয়েছে আরেকজনের নামে। যদি যার কাছ থেকে আমার দাদা কিনছে ওনার নামে রেকর্ডটা থেকে যেত তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু রেকর্ডটা হয়ে গেছে আরেক ব্যক্তির নামে। তো তখন এই সমস্যাটা দেখে যে দলিল আমাদের নামে, রেকর্ডটা হয়ে গেছে আরেকজনের নামে। তো এর মধ্যে কি হয়েছে, 2003 সালে আমাদের বাড়িঘর, সমস্ত বাড়িঘর পুরা যায়, দলিলপত্র যা কিছু আছে সব কিছুই কিন্তু পুরা গেছে। তো আমাদের কাছে তখন দলিলও নাই এবং রেকর্ড পর্চা এরকম কোনো কিছুই ছিল না। তো যার কারণে যারা হচ্ছে এই জমির রেকর্ডটা করে নিয়েছে, তারা এসে দাবি করতেছে যে এই জমিটা তো আমাদের, তোমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, যদি থাকে তাহলে প্রমাণ করো, শো করো। এখন কথা হইতেছে তাদের নামে রেকর্ডটা কিভাবে হয়েছে। তাদের নামে রেকর্ডটা হয়েছে ওই যে যখন 62 সালের রেকর্ডের যে কর্মকর্তাগণ আসিল, তারা কিন্তু ওই যে প্রত্যেকটা মৌজাতে গিয়ে ক্যাম্প করে বসছিল, বা অথবা বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে থাকতো, ওখান থেকেই বিভিন্ন মানুষ পর্চা কেটে নিয়ে আসতো। তো এই পর্চার অফিসারগণ কিন্তু ওই যে যেই লোকের নামে রেকর্ডটা হয়েছে ওই লোকের বাড়িতে গিয়ে ক্যাম্প করছিল। তো এখন এই যে দেখেন, এই যে এখানে একটা সিএস রেকর্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিটিশ রেকর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে চাকরান সূত্রে ঘেরু মোহাম্মদ, কাকার মোহাম্মদ এবং পিতা হচ্ছে সিতু মোহাম্মদ, এনারা দুইজনই হচ্ছে রেকর্ডীয় মালিক। তো এনাদের কাছ থেকে কিন্তু আমার দাদার সমস্ত জমিটাই, মানে এখানে ওই দাগটাতে 38 শতক জমি আছে, সম্পূর্ণ জমিটাই কিন্তু আমার দাদা কিনছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 1022 মানে 1022 নম্বর দাগে এই জমিটা কিনছে। আর অন্যদিকে এসে রেকর্ডটা গিয়ে হয়েছে এই লোকের নামে, হ্যাঁ। তো এই খতিয়ানে কিন্তু অনেকগুলো দাগ, বুঝছেন। আর ব্রিটিশ খতিয়ানে কিন্তু একটা দাগই। তো ঘেরু মোহাম্মদ আর কাকারু মোহাম্মদ ইনারা আমার দাদার কাছে বিক্রি করছে। আর ঘেরু মোহাম্মদ, কাকারু মোহাম্মদই হচ্ছে ব্রিটিশ রেকর্ডীয় মালিক। আর ওনারা যে একটা দলিল দেখাচ্ছে, ওনারা হচ্ছে কিনছে কার কাছে, এই যে উপরে একজন স্টেটের মালিক দেখা যাচ্ছে, কালীমোহন মন্ডল গং, ওনার ছেলের কাছ থেকে এই জমি কিনছে, অর্থাৎ উনি হচ্ছে জমিদার। তো এই জমিদার কিন্তু কখনো মালিক না, এটা প্রত্যেকটা খতিয়ানে এরকম একজন জমিদারের নাম লেখা থাকেই। এই জমিদারগুলো হচ্ছে ব্রিটিশ সরকারের কাছ থেকে জমি নিত, জমি নেওয়ার পর সেগুলোর যে খাজনা আদায় করত। তো এই দাগটা তারা রেজিস্ট্রি করে দেওয়ার দুইটা কারণ থাকতে পারে। একটা হইতেছে, যেহেতু জমিদারের হাজার হাজার বিঘা জমি ছিল, তারা হয়তো ভাবছিল যে এই দাগটাও তো আমাদেরই, আমরা এই দাগটাও বিক্রি করে দিব। তো এইভাবে ভুলবশত হয়তো রেজিস্ট্রি করার সময় এই দাগটাও তারা তুলে দিছে। আর আগে তো এত কিছু দেখাশোনা হইতো না, শুধুমাত্র কাগজপত্র তো কোনো কিছু লাগতোই না, শুধুমাত্র লোকগুলো গেলে এবং দাগ নাম্বারটা বলে দিলেই তারা রেজিস্ট্রি করে দিত। তো এরপরেই কিন্তু দলিলটা আমি দীর্ঘ প্রায় 6 থেকে 7 বছর পর্যন্ত সার্চ করছি। সার্চ করার পর আমার বহু টাকা খরচ হয়েছে। দলিলটা বের করার কিন্তু লম্বা একটা ইতিহাস আছে। যারা হচ্ছে দলিল সার্চ করেন তারাই জানেন যে একটা দলিল যেগুলো হচ্ছে পাওয়া খুব কষ্টকর, যাদের হচ্ছে সাল তারিখ কোনো কিছু জানা নাই, এবং কিছু কিছু দলিল আসলে পাওয়াই যায় না এগুলো খুঁজে। তো এই ধরনের দলিলগুলো খুঁজে পেতে কি পরিমাণ কষ্ট পেতে হয়, এমনও লোক আছে যে কোটি টাকা দিতে চাইতেছে শুধুমাত্র তাদের দলিলটা খুঁজে বের করে দিতে, কিন্তু তারপরও খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু দলিল ঠিকই হয়েছে। তো যারা হচ্ছে সবসময় পুরাতন রেজিস্ট্রি অফিসগুলোতে কাজ করে এবং জায়গা জমি নিয়ে যারা সবসময় কাজ করে, তারাও কিন্তু শেষ পর্যন্ত হার মানছে যে এই দলিল পাওয়া কোনোভাবেই সম্ভব না।
তো তারপরেও আমি হাল ছাড়িনি, কিছু কৌশল ব্যবহার করে অবশেষে আমি দলিলটা খুঁজে পাইছি। তো এখন কথা হইতেছে আমার করণীয় কি, যদি হচ্ছে আমি রেকর্ড সংশোধনের মামলা করতে যাই সেই ক্ষেত্রে আমার কিন্তু কিছু টাকা খরচ হবেই। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা তো হয়রানি হইতেই হবে আমাকে, এবং কয়েক জোড়া জুতা যে ক্ষয় হবে সেটা কোনো নিশ্চয়তা নেই। তো বর্তমানে যেহেতু আমার হাতে একটা দলিল আছে এই কারণে কিন্তু তারা এখানে আর আসার সাহসও পাচ্ছে না। কিন্তু মাঝখানে হচ্ছে এই যে রেকর্ডটা এবং যে আরএস রেকর্ডটা এটাও কিন্তু আমরা করতে পারিনি, কারণ ওই সময় আমরা বাড়িতে ছিলাম না, কিন্তু দখলকার হিসাবে আমার বাপের নাম কিন্তু সেখানে লিখে রাখছে। তো এখন যদি আমি ওই লোকের কাছ থেকে জমিটা কিনতে যাই সেই ক্ষেত্রে তারাও কিন্তু বলতেছে তারা কম দামে ছেড়ে দিবে, আর আগে কিন্তু তারা যে বাজার মূল্য সেটাই কিন্তু তারা চাইছিল। তো এখন যেহেতু আমার কাছে একটা দলিল আছে এই কারণে কিন্তু ওদের কিন্তু আগের শক্তিটা এখন আর নাই। তো এই যে দলিল উঠানোর সমস্ত খরচাপাতি কিন্তু সবকিছুই আমাকে বহন করতে হয়েছে, আর কিন্তু কেউ বহন করেনি, আমার চাচা বহন করেনি এবং আমার যে ফুপুরা আছে তারাও কিন্তু এটা বহন করেনি, এবং তারা সাফ জানিয়ে দিয়েছে যে তারা কোনো টাকা পয়সা এখানে খরচ করতেও পারবে না। তো দলিল উঠাইতে কিন্তু আমার যে টাকা খরচ হয়েছে, এখন রেকর্ড সংশোধনের মামলা করতে গেলে আমার টাকা আরো খরচ হবে, কিন্তু মাঝখান থেকে মালিক হবে সবাই। তো এইটা নিয়ে আমি এখন মাঝখানে গেরাগলের মধ্যে পড়ে গেছি, আসলে কি করবো নিজেই বুঝতে পারতেছি। জমি থাকলেও সমস্যা, না থাকলেও আরেকটা সমস্যা।